গত ভিডিওতে আমরা শ্রুত শব্দের পর্যায়কাল এবং কম্পাঙ্কের সূত্র বের করেছিলাম, যেখানে শ্রোতা উৎসের গতিপথে ছিল আর উৎসটা স্থির শ্রোতার দিকে আসছিল। এর উদাহরণ হলো, একটা ট্রেন যখন আপনার দিকে আসতে থাকে তখন ট্রেনের হর্নের তীক্ষ্ণতা বা কম্পাঙ্ক আপনার কাছে বেশি মনে হয়। আমরা একটা থট এক্সপেরিমেন্ট করে এটা করতে পারি। একটা বস্তু এখান থেকে চলা শুরু করছে, ধরি এখান থেকে একটা বস্তু চলা শুরু করছে। একটা পর্যায়কাল পর, পর্যায়কাল হলো একটা সময়ের মান, এটা হলো সেই সময় যেই সময় উৎস একটা সাইকেল সম্পন্ন করে। তাহলে প্রত্যেক পর্যায়কালে উৎস একটা সাইকেল নির্গত করে। এখন একটা পর্যায়কাল পরে আমরা জানতে চাই যে প্রথম তরঙ্গ মুখ বা প্রথম পালস বা প্রথম ক্রেস্টটা কোথায় থাকবে, আর উৎসই বা তখন কোথায় থাকবে। ঠিক একটা পর্যায়কাল শেষ হওয়ার পরেই উৎসটা আরেকটা ক্রেস্ট বা আরেকটা সাইকেল শুরু করবে। উৎস থেকে এই তরঙ্গ মুখ বা প্রথম ক্রেস্ট পর্যন্ত দূরত্বটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। এরপর যেটা নির্গত হবে সেটাও একই বেগে চলবে, আর এই দুইটার মধ্যে যে দূরত্ব থাকবে সেটা আমরা এই এক্সপ্রেশন থেকে পাবো। এই এক্সপ্রেশন আমরা বলেছিলাম এই দূরত্বটা অতিক্রম করতে কত সময় লাগবে। এখানে তরঙ্গ ভি সাব ডাব্লিউ দ্রুতিতে গতিশীল, এখান থেকে আমরা পেয়েছিলাম শ্রোতার কাছে শ্রুত শব্দের পর্যায়কাল, আমরা সেটা এখানে বের করেছি। আর শ্রুত শব্দের কম্পাঙ্ক হলো এটার উল্টা। এবার আরেকটা অবস্থার কথা চিন্তা করুন, যেখানে শ্রোতা এই অবস্থানে থাকছে, শ্রোতা এবার এখানে আছে। তাহলে এই সমীকরণগুলো বা এই সূত্রগুলো যেগুলো আমরা এখানে পেয়েছি, এগুলোর ক্ষেত্রে শ্রোতা স্থির ছিল আর উৎস শ্রোতার দিকে গতিশীল ছিল। এক্ষেত্রে উৎসটা শ্রোতার দিকে যাচ্ছিল। ইন অবজারভার্স ডিরেকশন। এবার এর উল্টো ঘটনা চিন্তা করা যাক। এবার উৎস স্থির শ্রোতার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। এক্ষেত্রে শ্রোতা হলো এখানকার এই লোকটা, আমি নীল রং দিয়ে এটা দেখাই, এটা হলো শ্রোতা। একদম শুরুতে উৎসটা এখানে ছিল। প্রথম পর্যায়কালে উৎসটা প্রথম যে ক্রেস্ট নির্গত করছে সেটা র্যাডিক্যালি এতদূর পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, এতদূর পর্যন্ত। এটা হলো এই অতিক্রান্ত দূরত্ব। তরঙ্গ বেগ গুণ যতটুকু সময় অতিক্রান্ত হলো, অর্থাৎ বেগ গুণ সময় হলো দূরত্ব। আর এই সময়ে তরঙ্গের উৎসটা ডান দিকে ঠিক এই দূরত্ব অতিক্রম করবে। এটা হলো এর বেগ গুণ যত সময় অতিক্রান্ত হলো। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে একটা তরঙ্গ এইমাত্র এই শ্রোতাকে অতিক্রম করছে। ঠিক এই সময় উৎস থেকে যে পালসটা নির্গত হলো সেটা শ্রোতার কাছে পৌঁছতে কত সময় লাগবে। এই সময়টা হবে পরপর দুইটা পালস বা দুইটা ক্রেস্টের মধ্যবর্তী সময়ের ব্যবধান। এবার এক্ষেত্রে একইভাবে চিন্তা করা যাক। প্রথম ক্রেস্টটা এইমাত্র এই শ্রোতাকে অতিক্রম করছে, আর একটা পর্যায়কাল টি সাব এস, যেটা হলো নির্গত তরঙ্গের পর্যায়কাল, সেটাও এইমাত্র শেষ হলো। তাহলে এই লোকটা এখন আরেকটা তরঙ্গ তৈরি করবে, সেই তরঙ্গটা এখন এখানে থাকবে। তাহলে এই ক্রেস্ট বা সাইকেল বা আপনি এটাকে যাই ভাবুন, এদের দূরত্ব কত? এই মুহূর্তে যেই পালসটা এই শ্রোতাকে অতিক্রম করছে সেটা, আর এই মুহূর্তে উৎস যে পালসটা নির্গত করছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত? এটা হবে এই ব্যাসার্ধ, যার মান হলো ভি সাব ডাব্লিউ গুণ পর্যায়কাল। এটা হলো এই দূরত্ব, যোগ উৎস শ্রোতা থেকে যত দূরে সরে যাচ্ছে সেই দূরত্ব। তাহলে যোগ ভি সাব এস গুণ পর্যায়কাল। তাহলে এটা হলো সেই দূরত্ব। এটাই হলো এই পালস আর এই পালসের মধ্যবর্তী দূরত্ব, অথবা এই ক্রেস্ট আর এই ক্রেস্টের মধ্যবর্তী দূরত্ব। যদি সে এই মুহূর্তে এই প্রথম ক্রেস্টটা দেখে, তাহলে এই মুহূর্তে যে ক্রেস্টটা নির্গত হচ্ছে সে কতক্ষণ পর সেটা দেখবে? এই ক্রেস্টটা তার থেকে এত দূর রয়েছে। এটা হলো শ্রোতা আর ক্রেস্টের মধ্যবর্তী দূরত্ব। আমি এটা লিখছি। পরের ক্রেস্ট দেখতে যে সময় লাগবে বা পরের সাইকেলে একই পয়েন্টে আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। এই শ্রুত শব্দের পর্যায়কাল সমান হবে এই দূরত্ব তরঙ্গ বেগ গুণ উৎসের পর্যায়কাল যোগ উৎসের বেগ, কারণ উৎস তার থেকে দূরে সরে যাচ্ছে, উৎসের বেগ গুণ উৎসের পর্যায়কাল। এটা হলো প্রথম ক্রেস্ট হতে পরের ক্রেস্টের দূরত্ব। এরপর এটাকে তরঙ্গের দ্রুতি বা প্রত্যেক ক্রেস্টের দ্রুতি, যেটা হলো তরঙ্গ বেগ, সেটা দিয়ে ভাগ করতে হবে। আমরা টি সাব এস কমন নিতে পারি, তাহলে থাকে টি সাব এস গুণ ভি সাব ডাব্লিউ বা তরঙ্গ বেগ যোগ উৎসের বেগ ডিভাইডেড বাই তরঙ্গ বেগ। শ্রোতা যদি উৎসের গতিপথে থাকে তবে তার কাছে শ্রুত শব্দের পর্যায়কাল, উৎস যদি স্থির থাকতো তবে যে পর্যায়কাল হতো তার চেয়ে বেশি হবে।
কারণ উৎসটা যতবারই একটা সাইকেল নির্গত করবে ততবারই এটা আরও কিছুটা সামনে এগিয়ে যাবে। তাই প্রতিটা ক্রেস্ট বা সাইকেলের উপর বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব বাড়তে থাকবে, ফলে তরঙ্গ দৈর্ঘ্য এবং পর্যায়কাল বড় হবে। এখন আপনি যদি স্রোতের কাছে শ্রুত আপাত কম্পাঙ্ক জানতে চান, আমি এটা একই রং দিয়ে লিখছি, উৎস শ্রোতা থেকে দূরে চলে যাচ্ছে, এরকম ক্ষেত্রে শ্রুত শব্দের কম্পাঙ্ক হবে এই পর্যায়কালের উল্টো, 1/, পর্যায়কাল এখানকার মতো করে লেখা যায় 1/, উৎসের পর্যায়কাল হলো উৎসের কম্পাঙ্ক। 1/T(s) সমান হলো উৎসের কম্পাঙ্ক। কম্পাঙ্ক হলো পর্যায়কালের উল্টো, আমি 1 পর্যায়কাল দিচ্ছি, 1/T(s) হলো উৎসের কম্পাঙ্ক। তারপর আমরা এই অংশটা উল্টিয়ে লিখব, তরঙ্গ বেগ তরঙ্গ বেগ প্লাস উৎসের বেগ। তাহলে এই সিম্পল কেসের ক্ষেত্রে আমাদের কাজ হয়ে গেল। তবে এই বিষয়টা কিছুটা ইন্টারেস্টিং হয়ে যায় যদি স্রোতা ঠিক উৎসের গতিপথে না থাকে বা উৎস যদি সোজা স্রোতা থেকে দূরে চলে না যায়। কিন্তু এগুলো হলো দুইটা এক্সট্রিম কেস, যখন উৎস স্রোতার কাছ থেকে দূরে সরে যায় তখন এরকম ঘটছে। আমরা যে ভিডিওতে ডপলার ইফেক্ট নিয়ে কথা শুরু করেছিলাম সেই সম্পর্কে ধারণা একটু পাকাপোক্ত করতে আর সেখানে করা ম্যাথসটা চেক করতে সেই সংখ্যাগুলো এখানে ব্যবহার করা যাক। দুটো ভিডিও আগের সেই ভিডিওতে আমাদের একটা এরকম অবস্থা ছিল যেখানে উৎসের বেগ ছিল ডান দিকে 5 মিটার পার সেকেন্ড আর তরঙ্গের বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড আউটওয়ার্ড, 10 মিটার পার সেকেন্ড আউটওয়ার্ড, বাইরের দিকে, র্যাডিক্যালি আউটওয়ার্ড। আর তরঙ্গের পর্যায়কাল ছিল, আমি এটা অন্য রং দিয়ে দেখাই, উৎসের পর্যায়কাল ছিল 1 সেকেন্ড পার সাইকেল আর কম্পাঙ্ক ছিল এর উল্টো, সেটা 1 সাইকেল পার সেকেন্ড বা 1 হার্স। এই সংখ্যাগুলো ব্যবহার করে দেখা যাক আমরা ডপলার ইফেক্টের প্রথম ভিডিওতে যে উত্তর পেয়েছি এখানেও একই উত্তর পাই কিনা। প্রথম বের করি এখানকার শ্রোতার কাছে শ্রুত শব্দের কম্পাঙ্ক কত। উৎসের কম্পাঙ্ক হলো 1 সাইকেল পার সেকেন্ড বা 1 হার্স, তরঙ্গ বেগ হলো 10 মিটার্স পার সেকেন্ড, এটা 1 সাইকেল পার সেকেন্ড, তরঙ্গ বেগ 10 মিটার্স পার সেকেন্ড, এখানেও তরঙ্গ বেগ 10 মিটার্স পার সেকেন্ড বিয়োগ উৎসের বেগ 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত হবে? শ্রোতার কাছে শ্রুত শব্দের কম্পাঙ্ক হবে 1 সাইকেল পার সেকেন্ড, 1 সাইকেল পার সেকেন্ড গুণ 10/10-5 মিটার পার সেকেন্ড। এককটা বাদ হয়ে যাবে কারণ লব ও হরে মিটার পার সেকেন্ড আছে, তাহলে 10/10-5 বা 10/5 এটা সমান হলো 2। তাহলে এই কম্পাঙ্ক হলো 2 সাইকেলস পার সেকেন্ড। আর আপনি যদি এই শ্রোতার কাছে শ্রুত শব্দের পর্যায়কাল চান সেটা হবে হাফ সেকেন্ড পার সাইকেল। আমরা গত ভিডিওতে এটাই পেয়েছিলাম, না সেটা ছিল দুটা ভিডিও আগে। আর এক্ষেত্রে উৎস যখন দূরে চলে যাচ্ছে তখনও আমরা একইভাবে বের করি, 1 সাইকেল পার সেকেন্ড বা 1 হার্স হলো উৎসের কম্পাঙ্ক গুণ তরঙ্গ বেগ ডিভাইডেড বাই তরঙ্গ বেগ যোগ উৎসের বেগ যেটা উৎস হতে দূরে চলে যাচ্ছে। তাহলে এটা হলো 10/10+5 বা 10/15, এটা হলো 2/3। তাহলে কম্পাঙ্ক এক্ষেত্রে 2/3। এখানকার এককগুলো বাদ হয়ে যায়, থাকে শুধু সাইকেল পার সেকেন্ড। তাহলে কম্পাঙ্ক সমান 2/3 সাইকেল পার সেকেন্ড। আমরা গত ভিডিওতে কিন্তু এই সংখ্যাটাই পেয়েছিলাম। এখান থেকে অনেক কিছু বোঝা যায়। এখানকার শ্রোতা অল্প সময়ে অনেক বেশি ক্রেজ দেখবে, তার কাছে শ্রুত শব্দের কম্পাঙ্ক এবং তীব্রতা বেশি হবে। আর এই শ্রোতা নির্গত তরঙ্গের ক্রেস্ট বা সাইকেল একই সময়ে কম দেখবে, তাই তার কাছে শ্রুত শব্দের কম্পাঙ্ক এবং তীক্ষ্ণতা কম মনে হবে।